মুভির শুরুতে আমাদের দেখানো হয় আফ্রিকার গহীন জঙ্গলের ভিতরে একদল ডাকাত কিছু মহিলা ও শিশুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তারা তাদেরকে দিয়ে স্থানীয় রাজার কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করবে, কিন্তু তা আর মনে হয় হচ্ছে না। হঠাৎ করেই আকাশ থেকে কি যেন উড়ে এসে গাড়িতে পড়তেই গাড়িগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ডাকাত দলের ক্যাপ্টেন বাইরে এসে ওই জিনিসটাকে ভালো করে দেখেও কিছুই বুঝতে পারছে না, আর তক্ষুনি শুরু হয় হামলা। কালো মুখোশ পরা একজন এসে সবাইকে নাস্তানাবুদ করে দেয়। রাইফেলের গুলি দিয়ে তার কিছুই হচ্ছে না। এই সুযোগে গাড়ি থেকে বন্দি মেয়েগুলো বাইরে এসে সবাই এক হয়ে ওকে সাহায্য করে, কিন্তু এমন সময় পিছন থেকে একজন একটা মেয়েকে জিম্মি করে নিয়ে ওদেরকে আত্মসমর্পণ করতে বলে। উপায় না দেখে যখনই তারা আত্মসমর্পণ করতে যাবে, ঠিক সেই সময় অন্য একজন মেয়ে উড়ে এসে ওই ডাকাতকে মেরে ফেলে। ওর নাম অকই, এই রাজ্যের রাজার একমাত্র দেহরক্ষী। প্রথমেই তার পরিচয়টা দিলাম, কারণ এই মুভিতে সবচেয়ে লয়াল ক্যারেক্টার ছিল অকই। যাই হোক, অকই তখন সবাইকে জানিয়ে দেয় যে আজকের এই ঘটনা যেন তারা কখনোই অন্য কারোর সাথে শেয়ার না করে, কারণ তারা এই রাজ্যের বাসিন্দা ছিল না, আর এদের কার্যকলাপ তাদের রাজ্যের মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কেউ জানত না। তখন আমরা জানতে পারি এই কালো মুখোশ পরা মানুষটা এই রাজ্যের রাজপুত্র, আর এই মেয়েটা ছিল তার পুরনো প্রেমিকা। ওর নাম নকিয়া। মিশন শেষে যখন তারা তাদের স্পেসশিপ নিয়ে বাড়ি যাচ্ছিল, তখন আমরা জানতে পারি তাদের এই রাজ্য পুরো পৃথিবী থেকে একদম আলাদা। একটা বিশেষ উন্নত টেকনোলজির মাধ্যমে তারা সমস্ত পৃথিবী থেকে আলাদা হয়ে বসবাস করে, কারণ তাদের রাজ্যে এমন একটা ধাতব পদার্থ পাওয়া যায় যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই ধাতুটার নাম ভাইব্রেনিয়াম। তারা ভাইব্রেনিয়ামের সাহায্যে তাদের দেশ ওয়াকান্ডাকে সুরক্ষিত করে রেখেছে। হাজার হাজার বছর আগে কোনো একটা উল্কাপিণ্ডের মাধ্যমে এই ধাতুটা আকাশ থেকে ওয়াকান্ডার মাটিতে পড়ছিল। তখন থেকেই ওয়াকান্ডার বাসিন্দারা ভাইব্রেনিয়ামকে ব্যবহার করে আসছে, আর সেই সাথে কঠোর গোপনীয়তার সাথে সেটাকে হেফাজত করছিল, কারণ তারা জানতো পৃথিবীর মানুষ এখন যেই পরিমাণে ক্ষমতালোভী, তাতে করে যদি কোনোভাবে তাদের হাতে এই দামি ধাতু পৌঁছে যায়, তাহলে পুরো পৃথিবী হুমকির মুখে পড়বে। বিশেষ করে এই কারণেই তারা দুনিয়ার অন্য মানুষদের থেকে নিজেদেরকে আলাদা করে রাখত। রাজপুত্র ফিরে আসলে আমরা তার পরিবারের অন্যান্যদের দেখতে পাই। তার বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে। মা আর একমাত্র বোনকে নিয়ে তার এখন রাজ্য রক্ষার মিশন। ওর বোনের নাম সুরি। রাজপুত্রের আজকেই রাজ সিংহাসনে অভিষেক হওয়ার কথা, তাই সমস্ত রাজ্য থেকে অন্যান্য গোত্রের গোত্রপতি ও তাদের লোকজন নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছে। মহা ধুমধামে বিশাল আয়োজনের মাধ্যমে রাজপুত্রের শপথ গ্রহণ শুরু হয়। ওর নাম টিচালা। সবাইকে সাক্ষী রেখে ধর্মগুরু টিচালাকে এক প্রকার পানীয় পান করতে বলে। এই পানীয়ের সাহায্যে টিচালার ভিতরের ভাইব্রেনিয়ামের যে অতি মানবীয় শক্তি আছে তা বের হয়ে যাবে। রাজ্যের নিয়ম অনুযায়ী এখানে যে কেউ রাজা হতে পারবে, তাই তার শরীরে সাধারণ মানুষের মতো সবকিছুই সাধারণ থাকতে হবে। আর এই সময়ে যদি তাকে কেউ চ্যালেঞ্জ করে, তাহলে অবশ্যই তাকে চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে হারিয়ে দিতে হবে, না হলে ওই চ্যালেঞ্জকারী হবে পরবর্তী রাজা। এখানে রাজার ছেলে যে রাজা হবে এমন কোনো নিয়ম নেই। উপস্থিত সব গোত্রপতিকে টিচালার পক্ষ থেকে চ্যালেঞ্জ জানানো হয়, কিন্তু কেউ তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। সবাই টিচালাকে এক বাক্যে রাজা হিসেবে মেনে নিয়েছে। এখন শুধু শপথ গ্রহণ বাকি। আর ঠিক সেই সময়ে সেখানে পাহাড়ি গোত্রের অধিপতি এসে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু তাতে কি, রাজপুত্র টিচালাও কম নয়। শুরু হয় তাদের মধ্যে মরণপণ লড়াই। প্রথম দিকে টিচালা খানিকটা দুর্বল হলেও শেষ পর্যন্ত সে তাকে হারিয়ে দিয়ে রাজ্যের একমাত্র অধিপতি হয়ে ওঠে। দৃশ্যপট পাল্টে যায়। আমাদের দেখানো হয় লন্ডনের গ্রেট ব্রিটেন মিউজিয়ামে একজন যুবক। ওর নাম এরিক। পুরনো জিনিসপত্রের প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। বিশেষ কৌশলে এখানকার একজনকে অসুস্থ করে দিয়ে বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়, যেখানে আগে থেকেই এরিকের দলের অন্যান্য সঙ্গীরাও ছিল। আসলে তারা এখানে একটা ভাইব্রেনিয়ামের হাতিয়ার চুরি করতে আসছে। কোনো একটা কারণে মাত্র 2টা হাতিয়ার ওয়াকান্ডা থেকে বাইরে চলে আসছিল। তার একটা ছিল এই জাদুঘরে, আর অন্যটা ছিল এরিকের বন্ধু ক্লুয়ের কাছে, যেইটা কিনা তার নকল হাতে সেট করা ছিল। অন্যদিকে টিচালার শপথ গ্রহণ শেষে একটা বিশেষ জড়িবুটি ঔষধের মাধ্যমে তার শরীরে আবারও ব্ল্যাক প্যান্থারের শক্তি ঢুকিয়ে দেওয়া হয়। আর সিংহাসনে বসেই প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ক্লুয়ের ভাইব্রেনিয়াম চুরি নিয়ে। এতদিন ওই অস্ত্র জাদুঘরে থাকার কারণে তেমন কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিলই না,
কিন্তু এখন যেহেতু তাদের সেইটা সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে, তাই বিপদের মাত্রা এখন অনেক বেশি। এখন তাদের মিশন হচ্ছে কিভাবে তাদের হাত থেকে ভাইব্রেনিয়াম সুরক্ষা করা যায়। কথা মতো ভাই বোন একত্র হয়ে একটা প্ল্যান করে, যতটুকু সম্ভব কম প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের কার্য সম্পাদন করবে। প্ল্যান অনুযায়ী টিসালা ও তার মেয়ে বান্ধবী এবং অকই 3 জন মিলে সাউথ কোরিয়া চলে আসে, আর সুরি তার ল্যাব থেকেই যেভাবে সম্ভব তাদেরকে সাহায্য করবে। তারা সবাই একটা বারে চলে আসলে সেখানে একজন আমেরিকান এজেন্টের সাথে তাদের পরিচয় হয়। তখন সবাই বুঝতে পারে যে তার সাথে আরও কয়েকজন আছে। ওর নাম এজেন্ট রস। সে এইখানে অস্ত্র ব্যবসায়ী সেজে ক্লুয়ের কাছ থেকে ওই ভাইব্রেনিয়াম কিনতে আসছিল। কিন্তু ঝামেলা শুরু হয় উপরের অকইর কাছ থেকে। শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। তবে অ্যাকশনের মায়ের বাপ করে দিয়েছে অকই। শেষ পর্যন্ত ক্লু তার ভাইব্রেনিয়াম ব্যবহার করে ওদের থেকে পালিয়ে আসে। কিন্তু তাতে কি, সুরি তার ল্যাব থেকেই এখানকার একটা ইলেকট্রিক গাড়ির অ্যাক্সেস নিয়ে নেয়, যেখানে টিসালা ব্ল্যাক প্যান্থারের আকারে নিয়ে বসে আছে। আর ওরা দুজন অন্য গাড়িতে চড়ে ক্লুকে ধাওয়া শুরু করে। এই সময়ে আমরা ভাইব্রেনিয়ামের কিছুটা জজবা দেখতে পাই। ভাইব্রেনিয়াম দিয়ে বানানোর গাড়িতে বিগ সাইজের রাইফেল দিয়ে গুলি করেও একটা আঁচড়ও কাটতে পারেনি। শেষ পর্যন্ত ক্লু টিসালার কাছে ধরা পড়ে যায়। আশপাশের পরিবেশ তখন এতটাই ক্রাউড ছিল যে সবাই মোবাইল ক্যামেরা বের করে ভিডিও করছিল। তাই ওকে না মেরে সসম্মানে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আমেরিকান এজেন্সিতে আনার পর ওকে রিমান্ডে নেওয়া হয়েছিল। টিসালা চাইছিল ওকে এখান থেকে সরাসরি ওয়াকান্ডাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু এজেন্ট রস তাতে রাজি হয়নি। তাই সে কৌশলে এজেন্টের কাঁধে একটা ন্যানো মাইক্রোফোন লাগিয়ে দেয়, যাতে করে সে বাইরে থেকে ওদের ভিতরের সমস্ত কথা শুনতে পারে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ক্লু এজেন্ট রসকে ওয়াকান্ডার সমস্ত কথা বলে দেয়। মজুত করা ভাইব্রেনিয়াম আর লুকানো সম্পদের কথা সবগুলো ফাঁস করে দেয়। আর তার কাছে যে ভাইব্রেনিয়ামের অস্ত্রটা ছিল, সেইটা ছিল তাদের তুলনায় সমুদ্র থেকে এক ফোঁটা পানি তুলে আনার মতো। তাহলে বুঝতেই পারছেন ওয়াকান্ডাতে কি পরিমাণ ক্ষমতা মজুত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে এইসব জানলো কিভাবে? সেইটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। ক্লুয়ের এইসব কথা শুনে এজেন্ট রস বেশ অবাক হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা বিস্ফোরণে দেয়ালটা গুড়িয়ে দেয়া হয়। ক্লুয়ের লোকজন এসে সবার উপরে হামলা চালিয়ে ক্লুকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আর এই সময়ে ব্ল্যাক প্যান্থার যখন ওদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন ভাইব্রেনিয়াম হাতিয়ারের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। মানে এইটা স্পষ্ট যে ওদের কাছে আরও ভাইব্রেনিয়াম আছে। তার চেয়ে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই হামলাকারীর গলায় সে একটা লকেট দেখতে পায়, যেইটা তার বাবার দেয়া লকেটের সাথে হুবহু মিলে যাচ্ছিল। এই লকেটের রিং শুধুমাত্র তাদের পরিবারের লোকজনের কাছে থাকার কথা। দৃশ্যপট পাল্টে যায়। হতাশ হয়ে ওরা 3 জন ওয়াকান্ডাতে চলে আসে। আসার সময় অবশ্য তারা এজেন্ট রসকেও নিয়ে আসছে, কারণ সেখানে গোলাগুলির এক সময় একটা গুলি এসে সোজা লেগে যায় ওর মেরুদণ্ডে। জীবন মৃত্যুর সন্ধিগণে থাকার কারণে ওকে নিয়েই তারা ওয়াকান্ডায় চলে আসে, কারণ এই ট্রিটমেন্ট সুরির ল্যাব ব্যতীত পৃথিবীর আর কোথাও সম্ভব নয়। এত কিছুর মধ্যেও টিসালা ওই হামলাকারীর কথা মন থেকে কিছুতেই সরাতে পারছিল না। সেই রাতে ধর্মগুরুর কাছে এসে ওই দিনের ঘটনা খুলে বলে, আর ওই হামলাকারীর পরিচয় জানতে চায়। সবকিছু বুঝতে পেরে সে প্রথমে বলতে চাইছিল না, কিন্তু টিসালা তাকে সত্য বলতে বাধ্য করায়। তখন আমরা জানতে পারি টিসালার একজন চাচা ছিল। ওয়াকান্ডা থেকে তাকে আমেরিকা পাঠানো হয়েছিল একটা ওয়্যারডগ মিশনে, আর তার একমাত্র সাথী ছিল ধর্মগুরু নিজেই। তার চাচা সেখানে দীর্ঘদিন থাকার কারণে সেখানকার কোনো একজন মেয়ের সাথে তার পরিচয় হয়। তারপর তাদের বিয়ে, আর সেই ঘরে তার একটা পুত্র সন্তানের জন্ম হয়। ঘটনা এখানেই শেষ হয়নি। তৎকালীন ওয়্যারডগ মিশনে সে অনেক সাধারণ সৈনিকদের মরতে দেখেছে। তার মধ্যে বেশিরভাগই ছিল কৃষ্ণাঙ্গ, মানে কালো মানুষদের প্রতি এমন অত্যাচার সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে ওয়াকান্ডার নিয়ম ভঙ্গ করে ক্লুয়ের সহযোগিতা নিয়ে ওয়াকান্ডা থেকেই ভাইব্রেনিয়াম চুরি করে নিয়ে আসছিল, যা ব্যবহার করে সে আধুনিক অস্ত্র বানিয়ে নিজেদের ক্ষমতা প্রকাশ করে দেবে। কিন্তু সময় মতো টিসালার বাবা ব্যাপারটা বুঝতে পারার কারণে তার ভাইকে সে ওয়াকান্ডায় ফিরিয়ে আনতে গিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে টিসালার বাবা নিজেকে বাঁচাতে গিয়ে তার আপন ভাইকে সেখানেই মেরে ফেলে, আর এই ঘটনা তখন থেকেই গোপন ছিল। এর মধ্যেই আবার এরিক তার সাথীদের সাথে বেইমানি করে ক্লুকে দুনিয়া থেকে সরিয়ে দেয়।
তারপর সে ক্লুয়ের ডেড বডি নিয়ে সোজা ওয়াকান্ডায় চলে আসে। আসলে এরিকই ছিল টিচালার চাচাতো ভাই। সে ছোটবেলা থেকেই তার বাবার কাছ থেকে ওয়াকান্ডার গল্প শুনেছিল। তখন থেকেই নিজের জেদ আর তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সে আজ এই পর্যন্ত চলে আসছে। তবে এইখানে সর্বপ্রথম তাকে সাহায্য করে টিচালার কাছের একজন লোক, ওর নাম ওকাবি। টিচালা যেহেতু ওয়াকান্ডার একমাত্র শত্রু ক্লুকে ধরে আনতে পারেনি, তাই সে তার দলবল নিয়ে টিচালার বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ তার মনে হয়েছিল যে টিচালা এই রাজ্যের রাজার যোগ্যতা অর্জন করতে পারেনি। আর এই সুযোগে এরিক ওদের সহযোগিতায় রাজসভায় নিজের পরিচয় প্রকাশ করে দেয়, আর সেই সাথে রাজ্যের নিয়ম অনুযায়ী রাজ পরিবারের বংশধর হিসেবে সে টিচালার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। টিচালার মা এতে বাধা দিতে চাইলেও টিচালা এরিকের চ্যালেঞ্জ গ্রহণ করে। যথারীতি অল্প আয়োজনের মধ্যেই তাদের প্রতিযোগিতা শুরু হয়। টিচালার শরীর থেকে ব্ল্যাক প্যান্থারের শক্তি বের করে আনার পর সাধারণ মানুষের মতো এরিকের মুখোমুখি হয়। কিন্তু এরিকের জমানো রাগ, জেদ আর পিতৃহত্যার প্রতিশোধের আগুনে টিচালা ধরাশায়ী হয়ে পড়ে। এক পর্যায়ে ধর্মগুরু এসে এরিকের মুখোমুখি হয় আর সত্যিটা প্রকাশ করে দেয় যে তার বাবাই ছিল প্রথম অপরাধী। কিন্তু সে তার কথা না শুনে ধর্মগুরুকেও সেখানে মেরে দেয় আর টিচালাকে উপর থেকে চিরদিনের জন্য নিচে ফেলে দেয়। তারপর প্রথা অনুযায়ী এরিককে জড়িবুটি খাওয়ানোর পর কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে হয়। টিচালার পরিবারের বাকি সবাই এখন পলাতক, একমাত্র অকই ছাড়া। কারণ সে তার বিশ্বাস নিয়ে তার পদেই বহাল ছিল আর বাকি সবাইকে নিরাপদে পালিয়ে যাবার ব্যবস্থা করে দেয়। নাকিয়া পালাবার আগে ওই জড়িবুটি ক্ষেত থেকে একটা ফল সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছে। আর এই সময়গুলোর মধ্যেই এজেন্ট রস পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সেও ওদের সাথে পালিয়ে ওয়াকান্ডার অন্য একটা এলাকায় চলে আসছে। এখানে বাদর রাজার শাসন চলে। সে ভীষণ রাগী আর বদমেজাজি, কিন্তু পুরনো কথা ভেবে সে ওদের সবাইকে তার কাছে আশ্রয় দেয়। কারণ সেই দিন যদি টিচালা ওকে মেরে ফেলত, তাহলে হয়তো আজকে তার এই ক্ষমতা থাকতো না। তখন আমরা জানতে পারি এখানে টিচালাও আছে। অসুস্থ অবস্থায় একজন জেলে তাকে কুড়িয়ে নিয়ে এসে তার লোকজনদের হাতে তুলে দেয়। তারপর থেকে তাকে এখানেই রাখা হয়েছে। কিন্তু তার শরীরের অবস্থা ভীষণ খারাপ। সুরি তাকে এখান থেকে তার ল্যাবে নিয়ে যেতে চাইলে বাদর রাজা জানায় তাকে যদি এই বিছানা থেকে ওঠানো হয় তাহলে সে 1 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। উপায় না দেখে নাকিয়া তার সাথে থাকা একমাত্র জড়িবুটি টিচালার মায়ের হাতে তুলে দেয়। আর এই জীবনবুটি দিয়েই টিচালা পুনরায় সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে এরিক ঘুম থেকে উঠেই সবাইকে ধমক দিয়ে ক্ষেতের সমস্ত জীবনবুটি আগুনে পুড়িয়ে দিতে বলে। তার ইচ্ছা ছিল এরপর থেকে যেন সে ব্যতীত আর এই জীবনবুটি কেউ খেতে না পারে। তারপর প্রথম অভিষেকেই রাজদরবারে সে সবাইকে জানিয়ে দেয় সে আজ থেকে সমস্ত কৃষ্ণাঙ্গদের রাজা। তাই ওয়াকান্ডার বাইরে যারা আছে তাদেরকেও এখন হেফাজত করা ওর দায়িত্ব। আর ঠিক এই কারণেই ওয়াকান্ডার ভাইবেরেনিয়াম সে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেবে ওয়ারডগ মিশন চালু রাখার জন্য। রাজার আদেশ বলে কথা, আর সবচেয়ে বড় কথা হলো ওকাবি তার কথার সাথে একমত। এদিকে টিচালা সুস্থ হবার পর সে সবার অনুমতি নিয়ে এরিকের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। কারণ এরিক যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে খুব অল্প সময়ই ওয়াকান্ডার নাম ও নিশানা পৃথিবী থেকে মুছে যাবে। ভাইব্রেনিয়াম যদি অন্য মানুষের হাতে চলে যায় তাহলে ওই শক্তি তারা প্রথমেই ওয়াকান্ডার বিরুদ্ধে ব্যবহার করবে। যদি এরিককে এখন কোনোভাবে থামানো না যায় তাহলেই সর্বনাশ। তখন সবাই ওকে সঙ্গ দিতে রাজি হয় আর সুরি একটা মালা ওকে গলায় পরিয়ে দেয়। আসলে এই মালার ভিতরেই ব্ল্যাক প্যান্থারের পুরো স্যুটটা লুকিয়েছিল। সে বাদর রাজাকে তার সাথে মিলিয়ে এরিকের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়, কিন্তু সে টিচালাকে সোজা জানিয়ে দেয় তার যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। এদিকে এরিক ভাইব্রেনিয়াম সমৃদ্ধ অনেকগুলো আকাশযান প্রস্তুত করে রাখছে থেকে অন্যান্য দেশে পাঠানোর জন্য। আর ঠিক সেই সময়ে টিচালা এসে প্রথম হাওয়াই জাহাজটাকে মাটিতে গুঁড়িয়ে দেয়। বাইরের পরিস্থিতি সামলানোর জন্য সবাই যখন বাইরে চলে আসে, এই সুযোগে ওরা তিনজন সুরির ল্যাবে ঢুকে পড়ে। এখানে এসেই সে প্রথমে এজেন্ট রসকে এখানকার সবচেয়ে বড় হাওয়াই জাহাজের অ্যাক্সেস দিয়ে দেয়। আর এইটা দিয়ে তার প্রথম কাজ হচ্ছে ভাইব্রেনিয়ামের জাহাজগুলোকে আটকাতে হবে। আর এই কাজ করার জন্য দূর থেকেই সুরিওকে সাহায্য করতে পারবে। রসকে আকাশ রক্ষার দায়িত্ব দিয়ে নকিয়া এবং সুরি দুজনেই গ্রাউন্ড প্লেসে নেমে পড়ে। তবে টিচালার ফিরে আসাতে সবচেয়ে বেশি খুশি হয়েছিল অকই। এক মুহূর্তে সে তার টিম নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ তাদের রাজা এখনও জীবিত আছে। তবে ওকাবি কিন্তু এরিকের পক্ষ নিয়ে টিচালার বিরুদ্ধে মরণপণ যুদ্ধে নেমে পড়ে।
হর্ন বাজিয়ে তার জাহাজি গন্ডারগুলোকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আর গুরুত্বপূর্ণ কাজটা করছে এজেন্ট রস। সে একাই কয়েকটা ভাইব্রেনিয়াম বহনকারী জাহাজকে আটকিয়ে দিয়েছে। অন্যদিকে এরিক অকোয়ের একজন সঙ্গীকে মেরে নাকিয়া ও শরীর উপর আক্রমণ করে বসে, আর ওকাবি টিচালাকে মারার চেষ্টা করছিল। কিন্তু যখন সে এরিককে দেখতে পায় তখন ওদের দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হয়। মারামারির এক পর্যায়ে তারা যখন ভাইব্রেনিয়াম চালিত ট্রেনের কাছে যায় তখন এরিকের স্যুটের মধ্যে কিছু ত্রুটি দেখা যাচ্ছিল। মানে এখানে ভাইব্রেনিয়ামের উচ্চ ক্ষমতার কারণে ওর স্যুটের ক্ষমতা কমে আসতে থাকে, আর টিচালার স্যুটের কন্ট্রোল ছুরির কাছে থাকার কারণে ওর তেমন কোনো সমস্যা হয়নি। উপরের দিকে অকোয়ের মেয়েরা যখন বিপদে ছিল ঠিক সেই মুহূর্তে বাদর রাজা চলে আসে তার বাহিনী নিয়ে। তারা সবাই মিলে ওকাবির বাহিনীর সাথে লড়াই শুরু করে দেয়। এর মধ্যেই টিচালা তার শত্রু চাচাতো ভাইকে দুর্বল করে পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা করে দেয়। তারপর টিচালা ওকে লিফটে তুলে নিয়ে উপরে যায় এরিকের শেষ ইচ্ছা পূরণের জন্য। তার ইচ্ছা ছিল যে ওয়াকান্ডার পাহাড়ে বসে সে একদিন সূর্যাস্ত দেখবে। সময়টা তখন ঠিক তেমনই ছিল। এই ঘটনার পর একই সাথে ওয়াকান্ডার শত্রু ধ্বংস ও ওয়াকান্ডার মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে ভাইব্রেনিয়াম রক্ষার সবচেয়ে বড় ভূমিকা ছিল এজেন্ট রসের। আর এই ঘটনার মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। শেষ পর্যন্ত টিচালা তার চাচার বাসাটা একটা বড় অফিস করার সিদ্ধান্ত নেয়। সেখান থেকে সুরি তার গবেষণার কাজ করবে আর তার বান্ধবী অন্যান্য দেশের সাথে সম্পর্ক রক্ষার কাজ চালিয়ে যাবে, যাতে করে তারা নিজের দেশকে রক্ষা করে অন্যান্য দেশকেও সাহায্য সহযোগিতা করতে পারে। মানুষের ধৈর্য এবং সততা কিছু সময়ের জন্য কঠিন পরীক্ষা হলেও কোনো এক সময় সেই পরীক্ষা অনেক ভালো ফলাফল নিয়ে আসে। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।